রুম জুড়ে হাসির খিলখিল শব্দ। হাসি ছড়িয়ে পড়েছে রুমের প্রতিটা কোণায় কোণায়। আমি হেসেই যাচ্ছি, কিছুতেই এ হাসি থামছে না। উনি কপাল টান টান করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার এই অকারণে হাসি দেখে হতবিহ্বল হয়ে গিয়েছে মানুষটা। প্যান্টের পকেটে হাত গুজে এবার সোজা হয়ে দাঁড়িয়ে গুরুগম্ভীরভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এইদিকে হাসতে হাসতে আমি নিঃশ্বাস নিতে পারছি না। উনি গম্ভীর চাহনি নিক্ষেপ করে তাকিয়েই আছেন আমার দিকে। ওনার ওই চাহনি দেখে আরও বেশি হাসি পাচ্ছে আমার। উনি কি রেগে যাচ্ছেন? প্রবল হাসির মধ্য দিয়েও বলার চেষ্টা করছি সরি, কিন্তু সরি বলে উঠতেই পারছি না, শুধু সব বের হচ্ছে মুখ দিয়ে। উনি আমাকে এত হাসতে দেখে এবার বেশ বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য। আমি তবুও হেসেই চলেছি। হাসতে হাসতে হাঁপিয়ে গিয়েছি। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসলাম। ওনার দৃষ্টি একভাবে আমার দিকেই রয়েছে। চোখ দুটোর রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে। অনেক কষ্টে হাসি থামিয়ে স্বাভাবিক হলাম। ওনার বেশ কিছুক্ষণ গুরুগম্ভীরভাবে তাকিয়ে থেকে ভুরু কুঁচকে বললেন, এসব কিভাবে হলো? বিছানায় পানি এলো কিভাবে? আপনি বসেছিলেন, আপনি জানেন, আমি কিভাবে জানবো? উনি দু পা এগিয়ে এসে চোয়াল শক্ত করে বললেন, আমার দোষ তাই না? এসব অদ্ভুত কাজ তোমার দ্বারাই সম্ভব। আমার মাথা খারাপ আপনার? নিজের দোষ আমার উপর চাপাই দিচ্ছেন কিন্তু। সিরিয়াসলি আমি দোষ চাপাচ্ছি? তুমি হলে এসব কাজে এক্সপার্ট। সত্যি করে বলো তো, পানি পড়লো কিভাবে? বিছানায় পানি কিভাবে এলো? আমি কিভাবে জানবো? ও রিয়েলি, তুমি জানো না? না। ওকে ফাইন। এটুকু বলেই উনি বিছানা থেকে বালিশ নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, গুড নাইট। বলেই পশ্চিম দিকে মুখ করে ফ্লোরে শুয়ে পড়লেন। হায় হায়, উনি কি আসলেই রেগে গেলেন? দেখে তো তাই মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমিও একটা বালিশ নিয়ে পূর্ব দিকে মুখ করে শুয়ে পড়লাম। কিভাবে ওনার রাগ ভাঙানো যায় সেটা ভাবছি। উনি ইউটিউবে সময় টিভির নিউজ দেখছেন। আমি ওনার মেসেঞ্জারে মেসেজ করলাম, রোশন স্যার। সাথে সাথেই রিপ্লাই করলেন, কে? আমি সারা। কোন সারা? আপনার বউ সারা। পাশে শুয়ে মেসেজ করার কারণ কি? উল্টো দিকে শুয়ে আছেন কেন? কোনো সমস্যা? শুনুন না, আমার দিকে ঘুরুন। কেন? বুঝছেন না? কি বুঝবো? আপনার বউ কেন মাঝরাতে তার দিকে ঘুরে শুতে বলছে, বুঝছেন না? এইটুকু কমন সেন্স নেই আপনার? না নেই। আমার ইয়ে পেয়েছে। ওয়াশরুমের দরজা তো খোলাই আছে। আরে ওইসব ইয়ে নয়। ভূত? কোন সব ইয়ে? প্রেম। ডোন্ট ডিস্টার্ব মি, ঘুম পাচ্ছে। গুড নাইট। এটুকু লিখেই উনি ফোন অফ করে দিলেন। কিভাবে রাগ ভাঙাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওনার দিকে ঘুরে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওনার কাঁধে মুখ গুজে ওনার পেটের উপর দিয়ে হাত দিয়ে গেঞ্জি সরিয়ে পেটে সুরসুরি দিচ্ছি আর নিঃশব্দে মৃদু হাসছি। ঘাড়ে নাক মুখ ঘষে যাচ্ছি ক্রমাগত। কি ধৈর্যশীল মানুষ, একটুও নড়ছে না। আমিও হেরে যাওয়ার পাত্রী নই। আমি আমার মতো করে চেষ্টা চালিয়েই যাচ্ছি। বেশ কিছুক্ষণ এরকম করার পর উনি ওনার পেটের সাথেই আমার হাত চেপে ধরলেন। নিমেষেই আঙুলের ভাঁজে আঙুল রেখে আমার দিকে ঘুরলেন। ডিম লাইটের কৃত্রিম মৃদু আলোয় ওনার মুখটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই যে মধ্যরাতে এই শ্যাম সুন্দর পুরুষের মুখের আদল তাকিয়ে মুগ্ধ হলাম আমি। ইদানিং ওনাকে দেখেই ঘন ঘন মুগ্ধ হচ্ছি। কি অদ্ভুত না ব্যাপারটা! মানুষটার এই চাহনি আমাকে পাগল করে তোলে। আমার চোখে মুখে ঠোঁটে মৃদু হাসি। উনি ঘুরে আমার দিকে তাকাতেই আমি কেমন লজ্জা অনুভব করলাম, ভীষণ লজ্জা। ইচ্ছে করছে রুম ছেড়ে পালাই। ওনারও চোখে মুখে অদ্ভুত এক পরিবর্তন, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। উনি আস্তে করে মুখ এগিয়ে এনে আমার কানে ঠোঁট ছুঁয়ে নেশাক্ত কণ্ঠে বললেন, কি হয়েছে? এমন দুষ্টামি করছো কেন? ইস কি লজ্জা! কিছুক্ষণ আগে কি লজ্জাকর কাজ করছিলাম, আসলেই অমন করছিলাম কেন আমি? লজ্জায় দ্রুত ওড়না টেনে মুখ ঢাকলাম। উনি হালকা একটু উঠে আমার দিকে ঝুঁকে মুখ থেকে ওড়না সরিয়ে বললেন,
এই মেয়েটা কখনোই আমাকে তার থেকে দূরে সরতে থাকতে দিবে না। এমনি গতকাল যেভাবে মেসেজ করেছিলে আমি ওখানেই শেষ হয়ে গেছি। কিছুক্ষণ আগে খিলখিল করে হেসে আমাকে খুন করেছো, আর এখন যা করলে পুরো আমাকে এলোমেলো করে দিলাম মায়াবিনী তুমি। আমি লজ্জা মিশ্রিত মুখে বললাম, আপনি রাগ করেছেন কেন? আপনি রাগ করলে আমার ভালো লাগে না। উনি এবার পাশে শুয়ে পড়লেন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন, আমাকে টেনে নিয়ে ওনার বুকে আমার মাথা রেখে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, জীবনে কোনো মেয়েকে এত সহ্য করিনি আমি। ফ্রেন্ডরা বলতো আমি রোম্যান্টিক পারসন না, তাই আমার বউ টিকবে না। সেই সাথে আমি নিজে এলোমেলো হয়ে গেছি। আসলে এমনই হয়, কেউ যখন কাউকে সবটা উজাড় করে ভালোবাসে তখন আপনা আপনি পরিবর্তন চলে আসে। এখন কি হয় জানো? আমার দুপুর নামে তোমার নামে, সন্ধ্যা নামে তোমার নামে, তুমি ছাড়া নিশ্চয় অপূর্ণ। এই জীবনের সব পূর্ণতা তোমায় ঘিরে। তুমি আমার নেশা, প্রিয় নেশা। মাদকতার নেশা ছেড়ে দেয়া সম্ভব, কিন্তু তুমি নামক নেশা কখনোই ছেড়ে দেয়া সম্ভব নয়। ওনার বুকে মাথা গুজে আদরে আলাপ শুনতে শুনতে মনে হলো বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন নেই। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো বিয়ে। জীবনের সবচেয়ে সুখময় চ্যাপ্টার হলো নিজের স্বামীর বুকে মাথা গুজে ঘুমানো। স্বামীর শুদ্ধতম ভালোবাসা জীবনের সব ডিপ্রেশন, মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে দিতে পারে। তাই সবারই বিয়ে করা উত্তম। পারফেক্ট মানুষ না খুঁজে পার্মানেন্ট একটা মানুষ খোঁজা উচিত, যার কাছে সারা জীবন মানসিক শান্তি পাওয়া যাবে। এভাবেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। আজ লাস্ট এক্সাম, কেমন যেন ঈদ লাগছে। খুশিতে মনের মধ্যে দারুণ অনুভূতি হচ্ছে। তাছাড়াও আজ একটা বিশেষ দিন, তন্ময় আর সোয়া বিয়ে করবে বলেছে। আমি আর মৃন্ময় সাক্ষী হব। জীবনে প্রথম কারো বিয়ের সাক্ষী হব, ভাবতেই ভালো লাগছে। ছোঁয়ার ফ্যামিলি থেকে তন্ময়ের মতো বেকারের সাথে এই মুহূর্তে বিয়ে দিতে রাজি নয়। ছোঁয়ার বাবা অনেক ধনী ব্যক্তি, ওনার ইচ্ছা ওনাদের মতোই কোনো ধনী ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিবে। তন্ময় আর ছোঁয়ার ইচ্ছা এখন বিয়ে করে রেখে তন্ময়ের জব হলে ফ্যামিলিতে জানাবে। তন্ময় যেমন স্টুডেন্ট, নিশ্চয়ই ভালো কিছু হবে, আর তখন মেনে না নিয়ে পারবে না। তবুও তন্ময় একটা বাসা নিয়েছে যেন সোয়া মাঝে মধ্যে এসে তার কাছে থাকতে পারে। বাসাটা ইটের, তবে উপরে টিন সেট, এক রুমের একটি বাসা। তন্ময় লাস্ট 2 মাসে টিউশনের টাকা জমিয়েছে, বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছে। আগের কিছু টাকাও ছিল ওর কাছে। পাতলা একটা গোল্ডের রিং বানিয়েছে 6,000 টাকা দিয়ে। 1 আনা মতো সোনা হবে। আমাকে নিয়েই রিংটা বানিয়েছে। 2টা শাড়ি কিনেছে, 2টা 3 পিস, কিছু কসমেটিক্সও। আসলে তন্ময়ের মন আছে প্রিয়জনকে খুশি করতে, নিজের সবটুকু চেষ্টা তন্ময় করেছে। ছাত্র জীবনে তন্ময়ের মতো হত দরিদ্র ফ্যামিলির ছেলের কাছে প্রেম ভালোবাসা বিয়ে বিলাসিতার মতো। নিজের লেখাপড়ার খরচ নিজে চালানো, মায়ের চিকিৎসা, সব মিলিয়ে জীবনটা দুর্বিষহ। অথচ এই বয়সে অন্যরা রেগুলার ফোন, বাইক চেঞ্জ করছে, মাসে মাসে শার্ট চেঞ্জ করছে। সেখানে তন্ময়ের জীবন কত কষ্টের। এত কিছুর মাঝেও নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রোশন স্যার রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের বোতাম লাগাতে লাগাতে বললেন, ভাঙতি টাকা আছে তোমার কাছে? আমাকে 10 টাকা দাও তো। আছে, কি করবেন? আমার কাছে 1 টাকাও ভাঙতে নেই। 5-10 টাকা থাকলে দাও তো। ও, তো ধার চাইছেন? বউয়ের টাকা আবার ধার কিসের? তোমার টাকা মানে আমার টাকা, আমারটা তেমন তোমার। ইটস রুলস। নো স্যার, নো, নেভার। ইটস নট রুলস। মাই মানি ইজ মাই মানি, নট ইয়োর মানি, বাট ইয়োর মানি ইজ মাই মানি। ও আচ্ছা, নাইস ইয়োর রুলস। দারুণ, ভালো লাগলো খুব। রেডি তুমি? হ্যাঁ। খেয়েছো? কি খেয়েছো? কি যেন খেলাম? ডিম তো খাওনি। না, আমি ডিম খাবো না। ডিম খেলে আন্ডা পাবো পরীক্ষায়। উনি বেশ অবাক হয়ে ঘুরে তাকালেন আমার দিকে, বেশ অবাক হয়েই বললেন, সিরিয়াসলি এসব বিলিভ করো তুমি? করি, সব করি, বুঝেছেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে।
উনি আমাকে পরীক্ষার হলের সামনে নামিয়ে দিয়ে নিজের কলেজে চলে গেলেন। তন্ময়, মৃন্ময় আর দীপ দাঁড়িয়ে আছে। এদিক সেদিক কোথাও ছোঁয়াকে দেখা যাচ্ছে না। ছোঁয়ার ফোনও অফ। 8:30 বাজে। পরীক্ষার হলে ঢুকতে হবে। আমরা 4 জন অপেক্ষা করতে করতে 8:50 ভেতরে প্রবেশ করলাম। খাতা দিয়ে দিয়েছে অথচ ছোঁয়া আসেনি। তন্ময় 3 তলায় গ্রিল ধরে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। তন্ময়কে বললাম ভেতরে চল, ও এসে যাবে। তন্ময় মলিন কণ্ঠে বলল, ওর মুখ না দেখলে আমি পরীক্ষায় কিছু লিখতে পারবো না। মানুষ এতটাও ভালোবাসতে পারে? স্যার খাতা দিয়ে দিয়েছেন অথচ ছোঁয়া এখনো পৌঁছায়নি। তন্ময় বারংবার ওর বাম হাতটা উঁচু করছে আর ঘড়ি দেখছে। চোখ মুখ কেমন শুকিয়ে এসেছে। তন্ময়কে রেখে আমি, মৃন্ময়, দীপ কেউই ভেতরে যেতে পারছি না। আজ থিওরিতে লেখা অনেক। ছোঁয়া পথে কোনো বিপদ হলো নাকি সেই চিন্তা হচ্ছে আমাদের সকলের। আমাদের হলের ডিউটিতে স্যার আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধমক দিয়ে বললেন, পরীক্ষা শুরু আর তোমরা বাইরে কেন? আমি তন্ময়ের কাঁধে হাত রেখে বললাম, যা তন্ময়, ছোঁয়া চলে আসবে আর ও এলে তোকে আমি জানাবো। তন্ময়, মৃন্ময় আর দীপ একই হলে পড়েছে। ওদের পাশের রুমে আমরা। সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমে আমাদের সিট, তারপরের রুমে তন্ময়দের সিট, তার সাইডে আরও 2টা রুম, তারপরেই ওয়াশরুম। মাঝে মাঝে ছোঁয়ার যখন ম্যাথের কোনো সূত্র বেঁধে যায় তখন ও বাইরে যায়। ওয়াশরুমের নাম করেই বাইরে যায়। তখন তন্ময়দের রুমের সামনে দিয়েই যেতে হয়। ছোঁয়াকে বেরোতে দেখলেই তন্ময়ও বের হয়। ছোঁয়া যেটা পারে না তন্ময় ভালোভাবে সেটা বুঝিয়ে দেয়। তাছাড়া এমনও হয় অকারণে ওরা দুজন 5 মিনিটের জন্য বাইরে গিয়ে কিছুক্ষণ গল্প করে আসে। ছোঁয়া বাইরে গেলেই আসার সময় চকলেট মুখে পুরে হাসি মুখে আসে, আর আমার জন্যও চকলেট নিয়ে আসে। কারণ তন্ময়ের প্যান্টের পকেটে টাকা না থাকলেও ছোঁয়ার জন্য চকলেট ঠিকই থাকে। তন্ময়ের থেকে চকলেট পেলেই ছোঁয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। ছোঁয়ার চাহিদা কম। তন্ময়ের সাথে থেকে দামি কোনো জিনিস ওর পছন্দের সেটা কখনোই বলেই না। ঘন ঘন তন্ময়কে বলবে 2-4 টাকার চকলেটের নাম, যা ওর খুব পছন্দের। ভুলেও কিটক্যাট বা অন্য চকলেট বা অন্য খাবার কিছুর নামই বলবে না। তন্ময় এনে দিলেও খুব রাগ করে, আবার কোনো না কোনোভাবে তন্ময়ের টাকাও পুষিয়ে দেয়। ছোঁয়ার যে দামি কিছু পছন্দ নয় তা নয়, ও তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে নয়। ছোটবেলা থেকেই ডুপ্লেক্স বাড়ি দেখেছে, নিজেদের গাড়িতে চলাফেরা করে। এসব থাকা সত্ত্বেও আমাদের সাথে সাধারণভাবে মিশতে পারে। যে মিষ্টি দেখতে ছোঁয়া, তন্ময়ের সাথে মানায়ও খুব। ছোঁয়ার যখন ওশানের সাথে রিলেশন ছিল, বন্ধু হিসেবে তন্ময়কে যত সাপোর্ট ছিল সব করত। যেমন ইচ্ছা করে 2 সেট বই কিনে বলতো, তন্ময়, তোর কি বই কেনা হয়ে গিয়েছে? বাবা 1 সেট বই কিনে এনেছে ঢাকা থেকে, আমি আবার এখান থেকে কিনলাম। বাবা আবার কবে ঢাকা যাবে জানিই না, শুধু শুধু ঘরে পড়েই থাকবে। কিছু মনে না করলে তুই নিবি প্লিজ। তন্ময়ের জন্মদিন এলে একসাথে কতগুলো শার্ট প্যান্ট গেঞ্জি কিনে দিয়েছে। বন্ধুত্বের মাঝে ছোঁয়া তন্ময় যেমন ঝগড়া করেছে তেমন পারফেক্টও ছিল। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, অলরেডি আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও ছোঁয়া এসে পৌঁছালো না। দুশ্চিন্তায় আমার নিজেরই কিছু ভালো লাগছে না। না জানি তন্ময় কী করছে। আমার ফ্রেন্ডদের কারো কিছু হলে আমার ভালো লাগে না, ভীষণ বিষণ্ণ লাগে। আজ তো ছোঁয়ার বিয়ে, বাড়িতে কি কিছু টের পেয়েছে কিনা নাকি অন্য কারণ। মনের মাঝে অশান্তি লাগছে, মনে হচ্ছে খারাপ কিছু হবে, কিন্তু কি হবে। টাইম 40 মিনিট পার হয়ে গিয়েছে, এখনও প্রথম পৃষ্ঠা ফাঁকা পড়ে আছে। কি লিখবো মাথায় আসছে না। সোয়ার ফোনই বা অফ কেন, কিছুই তো ভাবতে পারছি না। কোনো রকম 1 পৃষ্ঠা লিখতে না লিখতেই আবার সোয়ার কথা মনে হলো। এরই মাঝে হলে ডিউটিরত স্যার বললেন, এখানে কলেজের স্টুডেন্ট আছো না? অনেকেই একসাথে উত্তর দিল, জি স্যার আসি। একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্য। আবারও অনেকেই উত্তর দিল, স্যার কি হয়েছে? রোশন স্যার আছে না তোমাদের,
রোশন স্যারের কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই আমি শোয়ার ভাবনা থেকে বেরিয়ে স্যারের দিকে তাকালাম। এই স্যার হঠাৎ রোশন স্যারের নাম নিলেন কেন? স্যার কি বলতে চান সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। বারবার ঢোক গিলছি আর জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাচ্ছি। সবাই আবারও একসাথেই উত্তর দিল, জি স্যার। ওনার বয়স কম আর হ্যান্ডসাম, তাই না? জি স্যার। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে নেওয়া হয়েছে। ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা কানে পৌঁছাতেই সমস্ত শরীর কেঁপে উঠল আমার। বুকের মাঝে বাড়ি মেরে উঠল। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। চোখে মুখে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেকেন্ডের মাঝে বুকের মধ্যে হু হু করে উঠল। চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেল। নোনা পানি টপ টপ করে গড়িয়ে পড়ল। আমাকে উঠে দাঁড়াতে দেখে ক্লাসের সবাই আমার দিকে তাকালো। হলে ডিউটিরত দুজন স্যারও তাকালেন। আমার চোখ মুখের অস্বাভাবিক অবস্থা আর কান্নারত অবস্থা দেখে সবাই সন্দিহানভাবে তাকালো। আমি তড়িৎ বেগে রুম থেকে বেরোনোর চেষ্টা করতেই স্যাররা আমাকে আটকালেন আর বললেন, কি হয়েছে, তোমাকে এমন লাগছে কেন? আমি হাউমাউ করে কেঁদে বললাম, ওনার কি হয়েছে? আমি ওনার কাছে যাব। তীব্র কান্নায় ভেঙে পড়লাম। কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে পড়লাম। এক স্যার আরেক স্যারের দিকে তাকালেন। পরীক্ষার্থীরা সকলের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। সবার মাঝে দারুণ কৌতূহল। সবাই সন্দেহবশত একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। পাশের রুম থেকে অনেকে বেরিয়ে এসেছে কান্নার আওয়াজ শুনে। সবার মাঝে শুরু হলো তুমুল সমালোচনা। কেউ কেউ বলছে স্যার আর স্টুডেন্টের মাঝে নিশ্চয়ই কিছু একটা আছে। ইয়াং স্যার আর সুন্দরী ছাত্রী হলে এসব কোনো ব্যাপারই না। এক একজনের এক এক মন্তব্য। চারিদিকে কানাঘুষা শুরু হয়েছে। কারোর উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই। স্যার বললেন, পরীক্ষা শেষ করে যাও। এরই মাঝে তন্ময়, মৃন্ময় আর দীপ এসে উপস্থিত হলো। আমাকে এইভাবে কাঁদতে দেখে ওরাও বেশ উত্তেজিত হয়ে আমাকে এসে ধরলো আর বলল, এই সারা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আমি ওনার কাছে যাব, অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে ছুটে নিচে নামতে শুরু করলাম। কেউ কিছুই বুঝতে পারলো না কি ঘটনা। আশেপাশের স্যাররা এক জায়গায় হয়ে বললেন, কেউ কিছু জানো ঘটনা কি? মেয়েটা নিজের পরীক্ষা রেখে রোশন সিদ্দিকের কথা শুনে ছুটে গেল কেন? কেউ কিছু জানে না, তাই কেউ উত্তর দিতে পারলো না। বেশ আলোড়ন সৃষ্টি হলো। মৃন্ময় বলল, তন্ময়, দীপ, আমার খাতা জমা দিস। আমি সারার সাথে যাচ্ছি। যেভাবে ছুটেছে ওরই অ্যাক্সিডেন্ট হবে। আমরাও আসছি, পরীক্ষার দেব না। হলের স্যার বললেন, এমন বন্ধু তো চোখে দেখা যায় না। একজনের জন্য বাকি কেউ পরীক্ষা দিচ্ছে না, কিন্তু রোশন সিদ্দিকের সাথে কি রিলেশন মেয়েটির? মৃন্ময়, তন্ময় আর দীপ আমাকে ধরে দীপ বলল, মাথা খারাপ হয়েছে সেমনি তোর? কি রোশন স্যার করছে এত? স্যার অ্যাক্সিডেন্ট করছে, ভালো কথা। মরে তো যায়নি, তাই না? যেভাবে ছুটছিস নিজেই মরবি। দীপের মুখে এমন কথা শুনে বেসামাল হয়ে দীপকে ধাক্কা মেরে বললাম, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মৃন্ময় বলল, সমস্যাটা কি তোর সারা? বুঝলাম, স্যারকে তোর ভালো লাগে, তাই বলে তুই এই ন্যাকামোটা করবি? তুই না ম্যারিড এখন? কাউকে তোর ভালো লাগে বলে তার জন্য দুনিয়ার মানুষ এক করে ফেলবি? এমনি ছোঁয়ার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। উনিই তো আমার হাজবেন্ড, আমার বিয়ে ওনার সাথেই হয়েছে। আমাকে এক্ষুনি নিয়ে চল প্লিজ। ওনার কিছু হলে আমি বাঁচব না মৃন্ময়। আমার মুখ থেকে কথাটা ফসকাতেই ওরা তিনজন কেমন থমকে গেল। তিনজনেই যেন অসাড় হয়ে গেল, যেন পাথরের মূর্তির ন্যায়। ওদের জীবনে এমন ধাক্কা অতীতে তো খায়নি, ভবিষ্যতেও খাওয়ার চান্স নেই। ওরা তিনজনেই অবাকের চরম পর্যায়ে পৌঁছিয়েছে। আমাকে নিয়ে অটোতে উঠল। অটোতে আমি বেসামালভাবে কান্নায় ভেঙে পড়ায় ওরা আর কোনো প্রশ্ন করলো না। 20 মিনিটের মাঝেই হসপিটালে পৌঁছালাম। মৃন্ময়ের কাছে ফোন ছিল। ওর ফোন থেকে ওনার নাম্বারে ফোন দিতেই ফোন রিসিভ করলো অন্য কেউ। সে জানালো ওনাকে যশোর ইবনে সিনা হসপিটালের একটা কেবিনে রাখা হয়েছে। আমি বাজ পাখির মতো ছুটে 10 নং কেবিনের
দরজা খুলে জোরে ধাক্কা দিতেই দেখি ওনার হাতে স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ, হাত পা বেশ ছুলে গিয়েছে। ওনার সাথে কলেজের অন্য একজন স্যারও আছেন। আমাকে কাঁদতে কাঁদতে প্রবেশ করতে দেখে উনি বেশ অবাক হলেন। উপস্থিত অন্য যে স্যার ছিলেন উনিও বেশ অবাক হলেন। আমি কিছুই বলতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছি। উনি বেশ অবাক হয়ে বললেন, সারা তুমি পরীক্ষা রেখে এখানে? ওনার কণ্ঠ শুনে আমি আরও জোরে কেঁদে দিলাম। উপস্থিত স্যার কি বলবেন বুঝতে না পেরে টুল ছেড়ে উঠে বললেন, বসো বসো, এত ভাবছো কেন? রোশনের কিছুই হয়নি, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। বলেই উনি রুম ছেড়ে বাইরে চলে গেলেন। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেলেন। রোশন স্যার আমার হাত ধরে টেনে বেডে বসিয়ে মায়াভরা কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? এভাবে কাঁদে কেউ? আমার কিছু হলে তুমি ভেঙে পড়লে আমাকে সামলাবে কে? তুমি তো আমার শক্তি জানো না। আমার কান্না থামেনি, কেন যেন কান্না থামাতেই পারছি না। প্রিয়জনের কিছু হলে হৃদয়ে এমন তোলপাড় শুরু হয় বুঝি। ওনার মুখে কপালে হাত শুইয়ে বললাম, কিভাবে হলো এসব? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। উনি আমার হাত ধরে বললেন, এই পাগলিটাকে কে খবর দিয়েছে? এই দেখো, আমার কিছু হয়নি, জাস্ট একটু মাথায় চোট, কোনোই আর হাঁটুতে, আর কোনো সমস্যা নেই। যাই হোক, আপনি ব্যথা পেয়েছেন তো? এই চোটের থেকে বেশি ব্যথা এখন হচ্ছে কারণ তুমি কাঁদছো। তোমার কান্না আমাকে বেশি ব্যথা দিচ্ছে। এইভাবে আমার কান্না আটকাতে পারবেন না। আচ্ছা, কান্না আটকাবো না। তুমি পরীক্ষার হল ছেড়ে কেন এসেছো তাই বলো। এটা কিন্তু একদম ঠিক করনি, খুব অন্যায় হয়েছে এটা। আমি খুব রাগ করেছি। তুমি এমন ছেলে মানুষই কিভাবে করলে? পরীক্ষার মতন এমন গুরুত্বপূর্ণ জিনিস রেখে চলে এলে। পরীক্ষা না হলেও জীবন চলবে, আর আমি ইমপ্রুভ দিতে পারবো, কিন্তু আপনি ছাড়া জীবন চলবে না। এসো তো কাছে, বুকে একটু তোমার মাথাটা রাখো তো, তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমাকে জড়িয়ে না ধরলে শান্তি পাচ্ছি না। ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি অনেক ব্যথা পেয়েছেন তাই না? এই সামান্য একটু। রিক্সার সামনে এলো, হঠাৎ কিভাবে যেন পড়ে গেলাম বুঝতে পারলাম না। এইসব রিক্সাওয়ালারা ঠিকভাবে চালাতে পারে না, তাহলে চালাই কেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। তুমি যেখানে এসেছো কিভাবে এলে? আমার বন্ধুরা আমার জন্য পরীক্ষা দেয়নি, ওরা আমাকে নিয়ে এসেছে। ছি 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 ছি, নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্য কতগুলো মানুষের ক্ষতি হলো। আমি কি করব, মাথা ঠিক ছিল না, আর ওরাও এটাই ইমপ্রুভ দিয়ে নেবে। ইয়ার লস তো হচ্ছে না। মানুষ কি ভাববে জানো? মেয়েটা বড় পাগল খুব। ভাবুক, যা সত্যি তাই ভাবুক। আচ্ছা, এইখানে যে স্যার ছিল উনি কি ভাববেন? কিছুই ভাববেন না, ওনারা জানে তুমি আমার বউ। কি জানে? আমাকে তো আগে বলেননি। বললে তুমি লজ্জা পেতে, তাই বলিনি। আচ্ছা, তোমার বন্ধুরা কই? মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। বাইরে গিয়ে দেখি ওরা কোথাও নেই। অদ্ভুত, গেল কই? কোথাও তো দেখা যাচ্ছে না। ওরা কি রোশন স্যারকে দেখে পালালো নাকি? ক্যাবিনে গিয়ে বললাম, ওদের তো দেখছি না, মনে হয় আবার পরীক্ষা দিতে গিয়েছে। সেটা করলেই ভালো। এখানে কতদিন থাকতে হবে? সন্ধ্যায় ফিরে যাব। সন্ধ্যায় ওনাকে নিয়ে বাড়িতে ফিরলাম। উনি হাঁটতে পারছেন না ঠিকভাবে, হাঁটুতে ব্যথার জন্য। বাড়িতে প্রবেশ করেই খুব অদ্ভুত লাগলো। ওশানের ঘর ফুল দিয়ে সজ্জিত। বাড়ির চারিদিক আজ আরও চকচকে, লাল নীল বাতি জ্বলছে। বরণডালা সাজিয়ে শাশুড়ি আর জিনাতের মা সহ শাশুড়ির কিছু ঘনিষ্ঠ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বউ বরণের জন্য। বাড়িতে মানুষ ম করছে। সব মানুষ বউ দেখবে বলে অপেক্ষায় আছে। উনি আমাকে বললেন, এখানে যা খুশি হোক, তুমি থেকো না প্লিজ। চলো রুমে দরজা লাগিয়ে বসে থাকি, কালই নতুন বাসা নিব। ওনার কথার কোনো উত্তর দিলাম না। ওনাকে খোঁড়াতে দেখে বেশ কয়েকজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। উনি বললেন তেমন কিছু না। ওনার এই খুঁড়িয়ে হাঁটা নিয়ে এক একজনের এক এক রকম প্রশ্ন। এরই মাঝে শাশুড়ি আর মামির শাশুড়ি এসে বললেন। উনি বেশ বিরক্তির সহিত তাকালেন। ওনার চাহনিতে ছিল হিংস্রতা আর তীব্র রাগের বহিঃপ্রকাশ। আমি ভিড় ঠেলে ওনাকে নিয়ে রুমে প্রবেশ করলাম। আমাদের রুমেও
বেশ কিছু মানুষ জড়ো হলো ওনাকে দেখার জন্য। বাড়ির পাশের একজন কাকিমা খুবই ভালো মন মানসিকতার মানুষ। উনি রোশন স্যারকে বললেন, কাকিমা যার যার কর্মের ফল শেষে পাবে, তবে আম্মা তো তার ছেলেকে এত প্রশ্রয় দিচ্ছে, একদিন বুঝবে। এসব নিয়ে অনেক বলেছি, এখন বলতেও রুচিতে বাধে। উনি বললেন, বেশ কয়েকজন কয়েক রকম কথা বলে বেরিয়ে গেল, কেননা উনি রেস্ট নেবে। আর আমাকেও বলে দিয়েছেন আমি যেন বাইরে না যাই, ঘরের দরজা লাগিয়ে দিতে বললেন। আমি ঘরের দরজা লাগিয়ে দিয়ে ওনার পোশাক চেঞ্জ করিয়ে দিলাম। উনি বালিশে হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছেন। সারাদিন ফোন কাছে নেই। ফোনটা নিয়ে পাওয়ার বাটন চাপতেই দেখি তন্ময় মৃন্ময়ের অনেক ফোন। তন্ময় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা ছোঁয়া তন্ময়কে পাঠিয়েছে, তারই স্ক্রিনশট। মেসেজটা পড়া শুরু করলাম। তন্ময়, কিছু মানুষ থাকে জানিস, যাদের জীবনটাই অভিশপ্ত। সেই অভিশপ্ত জীবনে সুখ বেশিক্ষণ স্থায়ী থাকে না। সেই অভিশপ্ত শ্রেণীতে নিজের নামটা আমি নিজেই লিখিয়েছিলাম, খুব যত্ন সহকারে। এই দোষ কারোর নয়, না সৃষ্টিকর্তার, না ফ্যামিলির, না ফ্রেন্ড সার্কেল। এই দোষ শুধুই আমার। শুধু নিজের জীবনে ভুল মানুষকে সঠিক সময়ে বেছে নিয়েছিলাম, আর সঠিক মানুষকে ভুল সময়ে বেছে নিয়েছি বলেই জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। আমি ভালো মেয়ে নই তন্ময়, খুব বাজে আর খারাপ একটা মেয়ে। জীবনে একটা বড় সত্য তোর কাছে লুকিয়েছিলাম। নিজের কাছে বহুবার গিল্টি ফিল হয়েছে, মনে হয়েছে তোকে ঠকাচ্ছি আমি। সারাক্ষণ মানসিক অশান্তিতেই ভুগেছি আমি। বারবার বলতে গিয়েও থেমে গিয়েছি, যদি তুই আমাকে ভুল বুঝিস, আমাকে ছেড়ে দিস। কোনো ছেলে এত কিছু জানার পরে ভালোবাসার মানুষের প্রতি অপ্রাপ্ত সম্মান আর ভালোবাসা ধরে রাখতেই পারে না। তোকে হারানোর ভয়ে কত রাত ঘুমাইতেই পারিনি আমি। তোকে হারাবো না বলে অনেক চেষ্টা করেছি। ভেবেছিলাম বিয়ের আগে তোর হাতে পায়ে ধরে সত্যিটা স্বীকার করে মাফ চাইবো, তোকে ভিক্ষা চাইবো আমার জীবনে। অথচ সেই সময়টাই আমার জীবনে এলো না তন্ময়। কেন এলো না? মিথ্যা খুব খারাপ জিনিস। যদি সত্যিটা তোকে আগেই জানাতাম, তোকে হারাতাম কি না জানি না, তবে আজ এই দিনটা অন্তত দেখতে হতো না আমাকে। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতাম। জানি আমি মরে গেলেও তুই আর আমার মুখ দেখতেই আসবি না, অবশ্য আসার কথাও না। তোকে আমি ঠকালাম, খুব বাজেভাবেই ঠকালাম। আমি যে জীবন যুদ্ধে হেরে গিয়েছি, ঠকেছি। আজ ফ্যামিলি থেকেও পরিত্যাজ্য হলাম, মা বাবার খারাপ সন্তান বলে। এসব আমার পাওনাই ছিল, কিন্তু তোর এসব পাওনা ছিল না। তবুও তোকে ঠকাতে হলো। তোর জীবনের একটা বাজে অভিজ্ঞতার উদাহরণ আমি। মাঝে মধ্যে মনে হয়েছে এত অশান্তি সব ছেড়ে ছুড়ে যদি তোকে নিয়ে কোনো এক নির্জন প্রহরে হারিয়ে যেতে পারতাম, জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু কিছুই হলো না। জীবনটা এমন হলো কেন তন্ময়? কেন আমার সাথে সব খারাপ হয়? কেন বারবার এমন হচ্ছে আমার সাথে? ওপর থেকে কি এই সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের পথ চলা এই পর্যন্তই? তোর মতো একটা মানুষকে পেয়েও আমি ধরে রাখতেই পারলাম না। তুই বড়ই অবেলায় এসেছিস আমার জীবনে, যখন অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছে। মানুষের কপাল এতটাও খারাপ হয় জানতাম না। প্রতিটি লাইন লিখতে গিয়ে হৃদয় বিষণ্ণতায় জর্জরিত হয়েছে আমার। কি ঘটে গেল আমার জীবনে কোনোদিন কারোর জানাই হবে না। শুধু উপরে যে আছে সে সব দেখছে। শুধু অনুরোধ, এই খারাপ মেয়ের জন্য নিজের ক্ষতি করিস না। আমার চেয়ে তোর মা তোকে অনেক বেশি ভালোবাসে, তার কথা ভেবে অন্তত বেঁচে থাকিস। আমাদের আর কোনোদিন কথা হবে না, দেখা হবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা নিজের ইচ্ছাতেই নিয়েছি, ফিরে আসা সম্ভব নয়। ওয়াসানের সাথে সংসার করতে চাচ্ছি কি না জানি না, তবে আমাকে যেতেই হবে। অনান্দিতা খন্দকার ছোঁয়া। চিঠিটা পড়ে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এর মানে ওশান কোনো ফাঁদে ফেলে সোয়াকে বিয়ে করেছে। কিন্তু সোয়াকে আদৌ বিয়ে করবে? আমি যতটুকু সোয়াকে চিনি, ও ওশানের মতো ছেলেকে
মরে গেলেও বিয়ে করবে না। এমন কি হলো যে সোয়াকে ওশানের সাথে আসতে বাধ্য হতে হলো? আমি কিছুতেই সোয়ার জীবনটা নষ্ট হতে দিব না, কিছুতেই না। যা হবে, যা কিছু হোক, ওশানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। ছোঁয়া কতটা অসহায় আর নিরুপায় হয়ে ঘৃণিত একটা মানুষের সাথে আসতে বাধ্য হয়েছে। ওর চিঠির প্রতিটা লাইনে ছিল চাপা আর্তনাদ।